নমস্কার। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এইরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য। ডিসক্লেইমার: মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। তাহলে চলুন গল্প শোনা যাক। আজকের গল্প ঝড়ের রাতে সাহেব এবং শ্মশানের রহস্য। গাঁয়ের শেষ প্রান্তে নদীর ধারে একটা ছোট্ট চায়ের দোকান। দিনের বেলায় সেটি বেশ জমজমাট থাকে, সন্ধ্যের পরে ক্রেতা কমে আসে। দোকানের মালিক পাঁচু কাকা তাঁর ঠোঁটে বিড়ি জেলে প্রতিদিনের মতো গল্পের আড্ডা জমিয়ে রাখেন। সেদিন সন্ধ্যায় হালকা বৃষ্টি পড়ছিল। ঝড়ের আগমনী বার্তা নিয়ে আকাশ কালো মেঘে ঢেকেছিল। চায়ের দোকানের ছোট্ট বারান্দায় 4-5 জন গ্রামবাসী বসেছিলেন, তাদের মধ্যে ফুটবল খেলোয়াড় বাবলু ছিল। এই বাবলু কাল তো মোহামেডান ক্লাবের সাথে খেলতে হবে। প্রস্তুতি কেমন? পাঁচু কাকা হাসি মুখে প্রশ্ন করেন। সব ঠিক আছে কাকা, এবার আমাদের টিম জিতবেই, বাবলু দৃঢ় সংকল্পে বলে। তবে তার চোখে কিছুটা দুশ্চিন্তার ছাপ ছিল। ঝড় বৃষ্টি যদি না আসে তো খেলাটা জমবে, একজন কাস্টমার বলেন হাসতে হাসতে। পাঁচু কাকা মুচকি হেসে বললেন, ঝড় বৃষ্টি এসে যদি তোমাদের সাহায্য করে। শুনেছি সাহেব ভূতেরা এমন সময় ঘুরে বেড়ায়। সাহেব ভূত? বাবলু চোখ বট করে জিজ্ঞাসা করে। পাঁচু কাকা মাথা নাড়েন, হ্যাঁ রে, গাঁয়ের পুরনো গল্প। বহু বছর আগে এক সাহেব এখানে থাকত, তার হঠাৎ মৃত্যু হয়। বলে শ্মশানে তার ভূত ঘোরাফেরা করে। সবাই হাসাহাসি করে, তবে বাবলু কিছুটা চিন্তিত হয়ে যায়। পরের দিন সকাল থেকেই মাঠে প্রস্তুতি শুরু হয়। বাবলুর দল গ্রাম ইউনাইটেড মোহামেডানের বিরুদ্ধে খেলবে। পুরো গ্রাম মাঠের চারপাশে ভিড় করে। মাঠের একপাশে একটা পুরনো শ্মশান। সবাই জানে সন্ধ্যা হলে সেই শ্মশানে যাওয়ার সাহস কেউ করে না। খেলা শুরু হয়, কিন্তু হঠাৎ করেই আকাশে মেঘ জমতে থাকে। বাবলু বল পায়ে নিয়ে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এক অদ্ভুত আওয়াজ শোনা যায়। মাঠের এক কোণে একটা বিশাল ঝড় উঠে আসে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ঝড়ের সাথে সাথে শ্মশান থেকে এক বয়স্ক সাহেবের মতো দেখতে একটা সাদা ছায়া ধীরে ধীরে ফুটবল মাঠের দিকে এগিয়ে আসে। মাঠের সেই রহস্যময় মুহূর্তে হঠাৎ করেই মাঠের বাইরে থেকে এক সুন্দরী মহিলা মাঠের দিকে দৌড়ে আসে। তার পরনে সাদা শাড়ি, উড়ন্ত চুল আর চোখে অদ্ভুত এক আতঙ্ক। সে মাঠের এক কোণায় দাঁড়িয়ে বাবলুর দিকে ইশারা করে বলে, ওই জায়গা থেকে সরে যাও। বাবলু অবাক হয়ে যায়, খেলায় মনোযোগ হারিয়ে ফেলে। কিন্তু মহিলার চোখে এমন এক ভয় ছিল যা তাকে বাধ্য করে থেমে যেতে। ঝড় বৃষ্টির মধ্যে ফুটবলটা তখন মাঠের একধারে গড়িয়ে পড়ছিল। সেই অদ্ভুত সুন্দরী মহিলার কথা শুনে বাবলু মাঠ থেকে সরে আসে। ঝড় বৃষ্টি হঠাৎ থেমে যায়, কিন্তু শ্মশান থেকে সেই সাদা ছায়া ধীরে ধীরে মাঠের মধ্যে চলে আসে। মহিলাটি বাবলুর পাশে এসে দাঁড়িয়ে বলে, ওই জায়গায় সাহেবের কবর আছে, তার সাথে কোনো অশান্তি করো না। বাবলু বিস্ময়ে তাকিয়ে থাকে। কিন্তু তুমি কে? সে প্রশ্ন করে। মহিলা কোনো উত্তর দেয় না। সে শুধু শ্মশানের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে তার শরীর সাদা কুয়াশার মতো হয়ে মিলিয়ে যায়। পুরো মাঠ স্তব্ধ হয়ে যায়। বাবলু আর গ্রামের লোকজন ভয়ে ভয়ে শ্মশানের দিকে এগিয়ে যায়। শ্মশানের পাশে দাঁড়িয়ে তারা সেই সাদা ছায়াকে দেখতে পায়। সবাই তখন বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘটনা নয়। সাহেবের আত্মা হয়তো মুক্তি চায়, কিন্তু তার কবরের শান্তি ভঙ্গ হয়েছে। বাবলু সাহস করে সামনে এগিয়ে গিয়ে বলে, আমরা তোমার শান্তি চাই। তুমি কি বলতে চাও?
সাহেবের সাদা ছায়া ধীরে ধীরে বাবলুর দিকে ঘুরে আসে। তার চোখে অদ্ভুত এক দুঃখ আর কষ্টের ছাপ ছিল। বাবলু অনুভব করতে পারে সেই বেদনা। সাহেব কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার কণ্ঠ একদমই শুনতে পাওয়া যায় না। তিনি শুধু মাঠের ধারে থাকা এক পুরনো পাথরের দিকে ইশারা করেন। বাবলু এবং গ্রামের কিছু সাহসী লোক সেই পাথরটি সরায়। পাথরের নিচে এক পুরনো খাঁজ দেখা যায়, যেখানে এক টুকরো কাগজ আর কিছু স্বর্ণমুদ্রা রাখা ছিল। কাগজে লেখা ছিল সাহেবের শেষ ইচ্ছা, যেখানে তিনি উল্লেখ করেছিলেন যে তার মৃত্যুর পরে এই সম্পত্তি গ্রামের উন্নয়নে ব্যয় করতে হবে। কিন্তু সেই ইচ্ছা কখনো পূরণ হয়নি, বরং তার সম্পদ চুরি হয়ে গিয়েছিল। বাবলু বুঝতে পারে সাহেবের আত্মা তার এই শেষ ইচ্ছা পূরণ করতে চায়। গ্রামের লোকজন সম্মিলিতভাবে সেই সম্পত্তি গ্রামের কাজে ব্যবহারের প্রতিশ্রুতি দেয়। যেই মুহূর্তে প্রতিশ্রুতি দেওয়া হয়, আকাশে আবার ঝড় ওঠে। কিন্তু এবার সেই ঝড় যেন এক মুক্তির বাতাস নিয়ে আসে। সাহেবের সাদা ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায় এবং শ্মশানে অদ্ভুত এক শান্তি নেমে আসে। সবাই অনুভব করে সাহেবের আত্মা অবশেষে মুক্তি পেয়েছে। গ্রামের ফুটবল খেলা আবার শুরু হয়। এবার আর কোনো ঝড় বৃষ্টি বা ভূতের বাধা নেই। মাঠে সেই সুন্দরী মহিলাকে আর দেখা যায় না। তবে কেউ কেউ বলে তিনি ছিলেন সাহেবের স্ত্রী, যিনি তার মুক্তির জন্য অপেক্ষা করছিলেন। বাবলু আর পাঁচু কাকা চায়ের দোকানে বসে এই ঘটনাগুলো নিয়ে আলোচনা করেন। পাঁচু কাকা বলেন, সব ঠিকঠাক হলে ভূতেরাও শান্তিতে থাকে রে বাবলু। সাহেবের আত্মা মুক্তি পাওয়ার পর গ্রামে যেন এক অদ্ভুত শান্তি ফিরে আসে। সবাই ভাবছিল সবকিছু আবার আগের মতোই হবে, কিন্তু ঘটনাগুলো যেন সেখানেই শেষ হয়নি। পাঁচু কাকার চায়ের দোকানে একদিন সন্ধ্যায় বাবলু, তার বন্ধুরা এবং গ্রামের কিছু বয়স্ক লোক বসেছিল। ঠিক সেই সময় মাঠের দিকে তাকিয়ে পাঁচু কাকার মুখ থেকে এক শব্দ বেরিয়ে আসে, ওই দেখো, আবার কিছু হচ্ছে। বাবলু চমকে তাকায়। মাঠের এক কোণে, যেখানে সাহেবের কবরের পাথর ছিল, সেখানে কিছু লোকালোক চুপিসারে কিছু খোঁড়াখুঁড়ি করছিল। অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবে তাদের গতিবিধি দেখে সবাই অস্থির হয়ে পড়ে। কে ওরা? আবার কি নতুন কোনো রহস্য শুরু হলো? বাবলু প্রশ্ন করে। আবার কিছু লুকিয়ে আছে মনে হচ্ছে। পাঁচু কাকা গভীর চিন্তায় পড়েন। রাত বাড়ার সাথে সাথে ঝড়ের হাওয়া যেন আবার বাড়তে থাকে। মাঠের দিকে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ে। যেই লোকগুলো পাথরের পাশে খোঁড়াখুঁড়ি করছিল, তাদের একজন হঠাৎ চিৎকার করে ওঠে। সবাই সেদিকে ছুটে যায়। লোকটা ভয়ে কাঁপছে, তার হাত পা যেন কেউ টেনে ধরে রেখেছে। অন্যরা তাকে টেনে তুলে নেয়। সে কাঁপতে কাঁপতে বলে, ওখানে কেউ আছে, পাথরের নিচে। কেউ আমাদের দেখতে চাইছে না। বাবলু বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘটনা নয়। সেই জায়গায় সাহেবের আত্মা তো মুক্তি পেয়েছিল, তবে অন্য কিছু রয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে সেই সুন্দরী মহিলাকে আবার দেখা যায়। এবার তার নাম জানা যায়, চিত্রা। সে আবার বাবলুর সামনে এসে দাঁড়ায়। ওরা যা খুঁজছে তা এই গ্রামের ভবিষ্যতের জন্য বিপদ ডেকে আনবে। বাবলু অবাক হয়ে বলে, তুমি কে? তুমি আমাদের সাহায্য করছো কেন? চিত্রার চোখে জল আসে। আমি এক অভিশপ্ত আত্মা। এই শ্মশানে আমি বন্দী ছিলাম। সাহেবের আত্মা মুক্তি পেয়েছে, কিন্তু আমি এখনো এই গ্রামে বাঁধা পড়ে আছি। সাহেবের সাথে থাকা সম্পদ চুরি করেছিল যে লোকেরা, তারা আমাকে হত্যা করেছিল। বাবলু স্তব্ধ হয়ে যায়। চিত্রার মর্মান্তিক কাহিনী তাকে মুগ্ধ করে। তুমি কি আমাদের সাহায্য করবে? চিত্রা সায় দিয়ে বলে, তোমাদের মাঠে খেলা চলছে, কিন্তু এই খেলার আসল ফলাফলের জন্য আমাকে মুক্ত করতে হবে। সাহেবের সম্পদ যে পেয়েছে, তার ইচ্ছার বাইরে এটি ব্যবহার করেছে।
সেই অভিশাপ আজও গ্রামকে গ্রাস করছে। পরের দিন ফুটবল খেলা আবার শুরু হয়, কিন্তু এবার মাঠের আবহাওয়া ভিন্ন। অদ্ভুতভাবে ঝড় বৃষ্টির কোনো আভাস নেই, তবে একটা অদৃশ্য চাপ যেন গ্রামবাসীর মনে ভয় ধরিয়ে দিচ্ছে। চিত্রা বাবলুকে বলে দিয়েছিল, আজকের খেলা তোমাদের ভাগ্য নির্ধারণ করবে। তোমরা যদি জিততে পারো তবে অভিশাপ ভাঙবে। বাবলু এবং তার দল মাঠে নামে। খেলার প্রতিটা মুহূর্ত যেন অস্বাভাবিকভাবে কঠিন হয়ে উঠছিল। মাঠের কোণে সেই পাথরের দিকে বারবার তার দৃষ্টি চলে যাচ্ছিল। খেলার সময় চিত্রা মাঠের ধারে এসে দাঁড়িয়ে থাকে, যেন বাবলুকে সাহস যোগাচ্ছে। শেষ পর্যন্ত খেলা যখন তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে চলছিল, ঠিক তখনই বাবলু একমাত্র গোল করে তার দলকে জয়ের পথে নিয়ে আসে। খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথে মাঠে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে। পাথরের পাশে রাখা চিত্রা মৃদু হাসে এবং ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠে মিশে যায়। আমার কাজ শেষ হয়েছে, তোমাদের মুক্তি হয়েছে। তার কণ্ঠ বাতাসে মিশে যায়। গ্রামবাসীরা বিস্ময়ে তাকিয়ে থাকে। বাবলু অনুভব করে এক নতুন যুগের সূচনা হয়েছে। অভিশাপের মেঘ সরে গেছে এবং চিত্রা অবশেষে মুক্তি পেয়েছে। মাঠ আবারও গ্রামবাসীর জন্য শান্তি এবং খুশির প্রতীক হয়ে ওঠে। গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।